কিন্তু মনোজ পন্থ বুঝে গেছেন যে মনোজ পন্থ তো পশ্চিমবঙ্গের লোক নন, তার পুরো ফ্যামিলিও পশ্চিমবঙ্গে আছে চাকরির সূত্রে, কিন্তু তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের বাইরের লোক। সুতরাং এক্ষেত্রে তাকে সেভ করতে হবে মমতা ব্যানার্জির ফেসও এবং নিজের আর কি যাকে বলা যায় কেরিয়ারটাকেও তাকে সেভ করতে হবে। সেক্ষেত্রে উনি কি করলেন, এমন দিকে গেলেন যে নিজের ত্রুটি যেটা হয়েছে সেটাকে মেনে নিলেন, নিজেকে ব্যাকফুটে নিয়ে গেলেন এবং সেই সঙ্গে মমতা ব্যানার্জির ফেস সেভিংও উনাকে করতে হবে। তাই উনি একটু সময় চেয়ে নিলেন বলতে পারেন, যে 21 তারিখে অবধি আমরা সময় চেয়ে নিচ্ছি, যা যা বলছেন আমরা করব, কিন্তু এইবার দেখার করে কিনা। নির্বাচন কমিশনকে কাজ করতে না দেওয়া বা এসআইআর এক্সিকিউশনের সময় তাদের কর্মীদের মারধর করা বা বিএলএ দের মারধর করা, বিএলও এবং বিএলএ দুজনকে মারধর করা, কারণ এটা করতে গেলে যেখানে রোহিঙ্গারা আছে, বাংলাদেশিরা আছে, সেখানে কাজ করতে গেলে একটা গন্ডগোল লাগবেই, এটা আপনার মোটামুটি জানা। আর সেখানেও পুরো প্যারামিলিটারি নামিয়ে তো করা সম্ভব না, একটা গন্ডগোল হওয়ার জায়গা আছে। তারপরে সেটা হয়ে যাবে যে মানে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের সরাসরি সংঘর্ষ, মানে কনস্টিটিউশনাল ক্রাইসিস। আমাদের সামনে একটা সার্ভে এসছে যেটা আইআইএম এর তরফ থেকে করা হয়েছে, প্রায় বলছে যে 1 কোটি ভুয়ো ভোটার আছে এখানে। এই রকম গুলো যদি তখন বার হয়ে যায়, এই 1 কোটি ভোট একটা হিসাবেই দেখা যাচ্ছে, এই 1 কোটি ভোট যে ভুয়ো ভোটার যদি কমে যেত, তাহলে কিন্তু বিজেপির দেখা যাচ্ছে প্রায় 34 আমাদের যে 24 ইলেকশনে 34 সিটস হতো। তার মানে অবৈধ ভোটারের জন্যই কি টিএমসির এতগুলো সিট হয়েছে? দেখা যাক, এখন অগ্নি পরীক্ষা শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের, তারা কিভাবে এখানে এসআইআরটা করবে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বসুধাজি এবং বলরাম ঘোষ। বলরাম দা, আপনাকে স্বাগত। বসুধাজি, আপনাকে স্বাগত জাগরণ বাংলাতে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা, সেটা হচ্ছে মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হয়েছিল, নির্বাচন কমিশন তলব করেছিল। আর মুখ্য সচিব নির্বাচন কমিশনকে দিল্লিতে জানিয়ে এসছে যে 21 তারিখের মধ্যে ওই 5 জন আধিকারিক যারা নির্বাচন তালিকায় গাফিলতি করেছিল, ভোটার তালিকায় গাফিলতি করেছিল, যাদেরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল, এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, তাদেরকে 21 তারিখের মধ্যে ব্যবস্থা নেবে। যা যা নির্দেশ দিয়েছে সবকিছুই মুখ্য সচিব করবে বলেছে। এই কাজটা কেন নির্বাচন কমিশন দিল্লিতে তলব করার পরে করতে হলো? মমতা বন্দ্যোপাধ্যায় তো ছিল যে আমি কাউকে কিছু হতে দেব না, নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নেই এই ধরনের কাজকর্ম করার। এই বিষয়ে কি মত আপনার, বলরাম দা? প্রথম সবাইকে নমস্কার। আপনি যে কথাটা বলছেন দিবাকর দা, বিষয়টাকে আপনি দেখছেন যে একটা অফিসিয়াল কনফ্লিক্ট চলছে, একটা কনস্টিটিউশনাল কনফ্লিক্ট চলছে। আসলে আপনারা কেউই দেখছেন না যে যে ঘটনাটা চলছে তার তলার লেয়ারে কি কাজ হচ্ছে। এখানে যে বক্তব্যটা আমার, সেই বক্তব্যটা চ্যানেলের নয় অবশ্যই, সেটা হচ্ছে এটাই যে মমতা ব্যানার্জি আসলে দেশদ্রোহী, তার প্রতিটা কাজ দেশদ্রোহিতা মূলক। যখন 7ই আগস্ট গত বছর বাংলাদেশে 5ই আগস্টে পট পরিবর্তন হলো, 7ই আগস্ট, আর বাংলাদেশে আনসারুল বাংলা টিমের একজন প্রধান, জসিমউদ্দিন রহমানি, তিনি বললেন যে আমি মমতা ব্যানার্জিকে বলছি তিনি ভারতবর্ষ থেকে বেরিয়ে আসুন, একটা আলাদা রাষ্ট্র তৈরি হবে, আপনি বৃহত্তর বাংলাদেশে যোগদান করুন। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি যখন বিভিন্নভাবে বালাকোট বা অন্যান্য পরবর্তী সময় হয়েছে, সেখানে পাকিস্তানের যে সংবাদপত্র এবং নিউজ চ্যানেলগুলো, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ভারতের মধ্যে আমাদের এজেন্ট আছে রাহুল গান্ধী, তারপর হচ্ছে অরুন্ধতী রায়, মমতা ব্যানার্জি, তারা আমাদের হয়ে লড়ে দেবেন। এবং অদ্ভুতভাবে কোনো জায়গায় কিন্তু মমতা ব্যানার্জি তার বিরোধিতা করলেন না, বরং উল্টো যখন বালাকোট আক্রমণ হলো তখন তিনি বললেন যে তার কোনো প্রমাণ আছে যে ওখানে আক্রমণ হয়েছে, প্রমাণ চাই। যখন এবারও
অপারেশন সিঁদুরের ব্যাপারটা হলো, তখন উনি বললেন যে সিঁদুরকে নিয়ে নাকি ভারত সরকার একটা মহিলাদের অপমানসূচক বিষয়টা বলছেন। আসলে তার মনোবৃত্তির মধ্যেই ভারত বিরোধিতা লুকিয়ে রয়েছে। কোন সময় তিনি বিএসএফ কে খুনি, ডাকাত, ধর্ষককারী, এই সমস্ত কথা, চোরাচালানকারী এইসব বলছেন। সেনা নাকি নবান্ন অভিযান করে তাকে সরকার থেকে ফেলে দেবে। অদ্ভুত বিষয় হচ্ছে যে তিনি খেলছেন কারুর হাতে, হ্যাঁ, যেটা দেশ বিরোধী। এবার আপনার যে বিষয়টা আছে, যে আপনি এসআইআর নিয়ে যে বিষয়টা হয়েছে, মানে মানে আমাদের আহ, মানে একে ডাকা হয়েছে দিল্লিতে, মনোজ হ্যাঁ, পাল। মনোজ পানকে ডাকা হয়েছে। সেখানে বিষয়টা এটাই ছিল যে সরকার বলছে আমরা কাউকে বাদ দেবো না, আমাদের যে এসআইআর এর নতুন রিভিশন প্রথম করতে দেবো না, আর করতে করতে পারলেও আমরা কাউকে বাদ দিতে দেবো না। অর্থাৎ যে সমস্ত মৃত ভোটার মারা গেছেন যারা, তাদের ভোটার লিস্টে তাদের নাম থাকবে, কারণ সেগুলোকে ফলস ভোট দেওয়া যাবে। যেগুলো ডুপ্লিকেট ভোট আছে সেগুলোকে বাদ দেওয়া যাবে না, কারণ সেই সব নামে আবার ভোট দেওয়া যাবে। এবং আপনারা জানেন ভালো রকম ভাবে, এখানে একটা বাংলাদেশের সঙ্গে আমাদের একটা পোরাস বর্ডার আছে, যে জায়গাটায় জমি দিচ্ছিলেন না মমতা ব্যানার্জি যাতে বেড়াতে দেওয়া যায়। এটাও ইচ্ছাকৃত ভাবে, এটাও ওই ডিপ কনস্পিরেসির একটা থিওরি, গ্রেটার বাংলাদেশ তৈরি করার একটা থিওরি। যে কারণে উনি ডাক দেন জয় বাংলা, যেটা মুজিবুর রহমানের ইয়ে ছিল। হ্যাঁ, তারপর একটা কথা বলেন মা মাটি মানুষ, খেলা হবে, এগুলো সমস্ত বাংলাদেশের ডায়লগ। উনি বৃহত্তর বাংলাদেশ তৈরি করার জন্যই এই বিষয়গুলো করছেন। হ্যাঁ, সেটা সবাই বুঝতে পারছে যে কি উনি করতে চাইছেন এখানে। যখন বাইরের নাকি প্রচন্ড বাইরের রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, তখন এখানে যে সমস্ত মা বোনেরা আছে, সন্দেশখালী থেকে আরম্ভ করে, কামদুনি থেকে আরম্ভ করে, হাঁসখালি, আরজিকর, তারপর কসবা, বিভিন্ন জায়গায়, মানে আমি তো যদি লিস্ট খুলি অন্তত 30-35টা জায়গা এক্ষুনি বলে দিতে পারবো, যদি আপনি এতখানিও দরকার নেই, সবাই জানে যে এখানকার বাঙালি মায়েদের ওপর যখন হিন্দু যখন আক্রমণ হয় তখন তার বলেন ছোট ঘটনা, অমুক তমুক বিষয়। কিন্তু যখন আর বাইরের প্রদেশে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ধরা হয়, তখন তিনি বাঙালি সেন্টিমেন্টকে আর উস্কানোর জন্য এখানে বাঙালিরা মার খাচ্ছে অমুক তমুক কথাগুলো বলে। এবার বিষয় হচ্ছে উনি চানই না যাতে কোনোভাবে এখান থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারী এখান থেকে বেরিয়ে যায়, যেটা তার মূল ভোট ব্যাংক। সেই মনে আছে এই কথাটা, দুধেল গরু, যার চাট খেয়ে খাওয়া যায় কারণ দুধ দেয় বলে। হ্যাঁ, একদম। ফলে তারই একজন সাগরেদ আছে ববি হাকিম, তিনি বলেন যে ইসলাম আমাদের যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, হিন্দুরা দুর্ভাগা, খ্রিস্টান বৌদ্ধরা দুর্ভাগা। হ্যাঁ, অথবা বলেন যে আমি সেদিন খুশি হব যেদিন আমরা এখানে মেজরিটি হব। তিনি বলেন যে আমার এখানে সেদিন খুশি হব যেদিন এখানকার ম্যাক্সিমাম বাংলার, মানে পশ্চিম বাংলার ম্যাক্সিমাম লোক উর্দুতে কথা বলবে। এইসব মনোবৃত্তি বয়ে যায়, মানে সাইকোলজির একটা পার্ট, যে তোমার বিহেভিয়ারাল সাইকোলজিতে তোমার বোঝা যায় যে তোমার চিন্তার মধ্যে কি রয়েছে। ফলে এনারা কখনোই চান না যে ভারত একটা সংযুক্ত, একটা দৃঢ় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়। উনি চান যে একটা এখানে গন্ডগোল লাগিয়ে রাখা, এখানে যাতে বাংলাদেশিরা এখানে এসে উৎপাত করতে পারেন, এবং এখানে একটা টাইম এমন হবে যে এখান থেকে পশ্চিমবাংলা থেকে আর পুশব্যাক করে হিন্দুদের অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া, মানে যেটা আনফিনিশ এজেন্ডা অফ টোটাল বাংলা। হ্যাঁ, অবিভক্ত বাংলার যে টোটাল বিষয়টা তো হয়নি। হ্যাঁ, সেই আনফিনিশ এজেন্ডাকে চরিতার্থ করার জন্য এই বিষয়গুলো করে। এরপরে আপনারা অন্য না, আমি যেটা বলতে চাচ্ছি যে একটা বাংলায় প্রবাদ আছে, আপনারা হয়তো সবাই শুনেছেন, গাধা জল ঘোলা করে খায়। এই যে ব্যবস্থাটা আজকে মুখ্য সচিব বললো নেওয়া হবে 21 তারিখের মধ্যে ওই 5 জন আধিকারিক যারা ভোটার তালিকায় কারচুপি করে ধরা পড়েছে তাদের বিরুদ্ধে,
2জন WBCS অফিসার রয়েছে এই তালিকায়। তো এদের বিরুদ্ধে ব্যবস্থাটা তো আগেই নিতে পারতো, নির্বাচন কমিশন চিঠি দিয়ে জানিয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এখতিয়ার নেই নির্বাচন কমিশনের, কিন্তু আজকে দেখলাম আমরা মনোজ পান দিল্লিতে জানালো যে আমরা ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা নেব। তো এই পুরো বিষয়টা তো ওই গাধা জল ঘোলা করে খাওয়ার মতোই হলো, শেষে তো সেই ব্যবস্থা নিতে বাধ্য হলো। তাহলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এখতিয়ার নেই কোনো, এটা তো সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হয়ে গেল। কি বলবেন বসুধাজি এই বিষয়ে? আজকে অনেকগুলো ঘটনা ঘটেছে দিবাকর, আপনি লক্ষ্য করেছেন? যেমন হচ্ছে সব থেকে বড় একটা সুপ্রিম কোর্টে আজকে কালকে তো মান্যতা দিয়েই দিয়েছে যে আধার, প্যান বা রেশন কার্ড বা ভোটার কার্ড কোনোটাই নাগরিকত্ব প্রমাণ নয়। মুম্বাই হাইকোর্টও একটা মামলায় রায়টা দিয়েছে। কিন্তু একটা জিনিস আজকে ঘটেছে যেটা আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যেখানে সুপ্রিম কোর্ট বিহারের SIR কে প্রায় মান্যতাই দিয়ে দিয়েছে। এদিকে আরেকটা জিনিস হয়েছে যেটা আমরা দিল্লিতে দেখেছি, আজকে একটা প্রেস কনফারেন্স করেছেন অনুরাগ ঠাকুর। সেখানে অভিষেক ব্যানার্জি কিভাবে ভোটে জিতেছেন তার অনেকগুলো তিনি দেখিয়েছেন। কোনো জায়গায় দেখিয়েছেন একজন আর কি ভোটে অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে, কোথায় কোথায় দেখবেন তিনটে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে একজন ভোটারের নাম, কোথাও ভোটারের একই নামের অনেকগুলো কার্ড তার রয়েছে, খালি বাবাটা আলাদা, ফটোটা এক, তার লোকটার নাম এক। এরকম অনেক কাণ্ড ঘটেছে। আবার আর একটা কাণ্ড ঘটেছে আপনারা দেখবেন, যেটা দিল্লিতে হয়েছে, যেটা বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, যেটা দেখানো হয়েছে যে 1980 সালের ভোটার লিস্টে সোনিয়া গান্ধীর নাম ছিল, কিন্তু সোনিয়া গান্ধী ভারতের সিটিজেনশিপ পেয়েছে ইন্ডিয়ার 1983। সুতরাং দেখা যাচ্ছে যে এইগুলো নিয়ে যদি ঘাটাঘাটি হয় তাহলে ইন্ডি জোটে তো পিন্ডি চটকে যাবে, তখন কি করা যাবে? সুতরাং আর মানডে এবং টিউসডেতে আবার যে সুপ্রিম কোর্টে SIR নিয়ে মামলা উঠবে, জাস্টিস সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্ট পরিষ্কার বিহারে যে এফআইআর হয়েছে সেটাকে বলে দিয়েছে যে এটা ভোটারদের স্বার্থে, এটা ভোটারদের স্বার্থে, হ্যাঁ বিরুদ্ধে নয়। যেটা আপিল করা হয়েছিল পিটিশনারদের পক্ষ থেকে, যেটা ভোটারদের স্বার্থকে আঘাত করছে, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, যে একেবারেই না, এটা নির্বাচন কমিশন ভোটারদের স্বার্থে করছে। সুতরাং মমতা ব্যানার্জি দেখছেন যে এখন আমি ব্যাকফুটে চলে যাচ্ছি, তার হাতে কার্ড বলতে কে রয়েছেন? মনোজ পান্ত। সুতরাং মনোজ পান্তকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমি দেখেছি উনি কিন্তু পুরোপুরি কুস্তিতেই গেছেন। ইভেন আলাপন বন্দ্যোপাধ্যায় সেই কুস্তিটাকে মেনে নিজের যে রিটায়ারমেন্ট যে বেনিফিট সেগুলোর দিকে তাকাননি। মমতা ব্যানার্জি থেকে তিনি জানেন যে আমি পেয়ে যাচ্ছি, আবার চিন্তা করার নেই। কিন্তু মনোজ পান্ত বুঝে গেছেন যে মনোজ পান্ত পশ্চিমবঙ্গের লোক নন, তার পুরো ফ্যামিলিও পশ্চিমবঙ্গে আছে চাকরি সূত্রে, কিন্তু তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের বাইরের লোক। সুতরাং এক্ষেত্রে তাকে সেভ করতে হবে মমতা ব্যানার্জির ফেসও এবং নিজের আর কি যাকে বলা যায় কেরিয়ারটাকেও তাকে সেভ করতে হবে। সেক্ষেত্রে উনি কি করলেন, এমন দিকে গেলেন যে নিজের ত্রুটি যেটা হয়েছে সেটাকে মেনে নিলেন, নিজেকে ব্যাকফুটে নিয়ে গেলেন, এবং সেই সঙ্গে মমতা ব্যানার্জির ফেস সেভিংও উনাকে করতে হবে। তাই উনি একটু সময় চেয়ে নিলেন বলতে পারেন, যে 21 তারিখ অবধি আমরা সময় চেয়ে নিচ্ছি, যা যা বলছেন আমরা করব। কিন্তু এইবার দেখার করে কিনা, কারণ সোমবার আর মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টে কেস আছে, সেটা দেখার জন্য সেখানে যাতে একটু প্রিভিলেজ পেতে পারেন মমতা ব্যানার্জি, নিজে দেখছেন তো একেবারে ব্যাকফুটে চলে যাচ্ছে ইন্ডিজোট সুপ্রিম কোর্টে। সুতরাং সেই ক্ষেত্রে সেই কারণে উনি করলেন। কিন্তু আর একটা জিনিস দেখার, 21 তারিখের মধ্যে করবে বলেছে, করবেন কিনা, কারণ মমতা ব্যানার্জি তো সুপ্রিম কোর্টের রায় মানেন না, কারণ আমরা ডিএকে মামলার ক্ষেত্রে দেখেছি যে মানেন। যদি না নেয়, আপনি যদি বলছেন যে 21 তারিখে করবে কিনা এই সংখ্যাটা আপনি প্রকাশ করছেন, যদি না নেয় তাহলে তো নির্বাচন কমিশন আরো কঠোর পদক্ষেপ এবার মনোজ পান্তের বিরুদ্ধেও নিতে পারে। মনোজ পান্তের বিরুদ্ধে নেবে, শুধু তাই নয়, আস্তে আস্তে যে মমতা ব্যানার্জি দেখছে যা অবস্থা যাচ্ছে, নিজেকে শহীদ করার জন্য উনি কি রাষ্ট্রপতি শাসনের দিকেই ইচ্ছে করে বাংলাটাকে ঠেলে দিচ্ছেন?
যাতে উনি শহীদের তকমা পেয়ে আবার বিপুল ভোটে জিতে আসতে পারেন, যে দেখো আমার সরকারটাকে অন্যায়ভাবে ফেলে দেওয়া হয়েছে, এটা দেখিয়ে? এখানে দিদিকে একটা আমি জাস্ট আশ্বাস দেওয়ার একটা জায়গা আছে। দিদি, আপনি যে বললেন যে মমতা ব্যানার্জি শহীদ হওয়ার জন্য বিষয়টা করছেন, হ্যাঁ, আপনার স্পেকুলেশন একদম ঠিক আছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছে ল অ্যান্ড অর্ডার কোন একটা জায়গায় রাজ্যে যদি সেখানে খারাপ হয় তাহলে হয়তো রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, কিন্তু যদি নির্বাচন কমিশনকে কাজ করতে না দেওয়া বা এসআইআর এক্সিকিউশনের সময় তাদের কর্মীদের মারধর করা বা বিএলএ দের মারধর করা, বিএলও এবং বিএলএ দুজনকে মারধর করা, কারণ এটা করতে গেলে যেখানে রোহিঙ্গারা আছে, বাংলাদেশিরা আছে, সেখানে কাজ করতে গেলে একটা গন্ডগোল লাগবেই, এটা আপনার মোটামুটি জানা। আর সেখানেও পুরো প্যারামিলিটারি নামিয়ে তো করা সম্ভব না, একটা গন্ডগোল হওয়ার জায়গা আছে। তারপরে সেটা হয়ে যাবে যে মানে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের সরাসরি সংঘর্ষ, মানে কনস্টিটিউশনাল ক্রাইসিস। এবার কনস্টিটিউশনাল ক্রাইসিসে যদি এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়, সেটা ল অ্যান্ড অর্ডার ফেলিওরের কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রপতি শাসন জারির সঙ্গে একটা কিন্তু অদ্ভুত তফাৎ আছে। কিন্তু একটা ধাপ আছে রাষ্ট্রপতি শাসন, মানে আপনি বলছেন আর্টিকেল 356, কিন্তু তার আগে তো একটা 355 এর জায়গা রয়েছে, যে এই 355 অ্যাপ্লাই করে সেটা করা সম্ভব হবে কি? না না, 355 এখানে সম্ভব নয়। তার কারণ হচ্ছে এখানে পুলিশের এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের যারা রয়েছেন তাদের মধ্যে যেভাবে ইনফিল্ট্রেশন হয়েছে, বিশেষ করে রাজনীতি, সেখানে 355 কে দিয়ে খুব একটা বেশি কার্যকর ব্যবস্থা করা যাবে না। সেক্ষেত্রে যেটা করা সম্ভব সেটা হচ্ছে 356 দিয়ে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসকে রিশাফল করে এবং পুলিশ ফোর্স যারা আছে সেই পুলিশ ফোর্সকে যদি শাফলিং করা হয়, তার সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন, যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাষ্ট্রপতি এবং রাজ্যপাল যখন তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসটাকে নেবে এবং পুলিশ সার্ভিসটাকে নেবে, তখন কিন্তু ব্যবস্থাটা অন্যরকম হবে। সেখানে কিন্তু খুব একটা বেশি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কাজ করবে না। তার জন্য রিশাফলিং হবে, মানে রিশাফল করতেই হবে। সেটা পুলিশকে রিশাফল করতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের রিশাফলিং করা হবে। সেটার জন্য দরকার পড়লে বাইরের প্রভিন্স থেকে পুলিশ আনা এবং ওখানকার আইএএস আইপিএস দের বদল করা, এগুলো ঘটনা ঘটবে যদি সেক্ষেত্রে 356 হয়। আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছে যে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে অলরেডি 8 তারিখে, অগস্ট মাসের 8 তারিখে, যে এই রাজ্যেও এসআইআর হবে। কবে হবে সেটা এখনো জানায়নি, কিন্তু 8 তারিখে চিঠি দিয়ে নির্বাচন কমিশন রাজ্যকে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গেও এসআইআর হবে। এই যে একটা অনিশ্চয়তা কাজ করছিল যে পশ্চিমবঙ্গে কি এসআইআর হবে আদৌ, এই অনিশ্চয়তা কিন্তু এখন আর নেই। নির্বাচন কমিশন পরিষ্কার করে দিয়েছে পশ্চিমবঙ্গেও এসআইআর হবে। এই 8 তারিখের ঘটনাটা আমরা আজকে জানতে পারছি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আগে থেকেই জানতেন। সেই জন্যই কি এই যে বারবার এই ধরনের হুমকি, যে 1 লক্ষ লোক নিয়ে আমি বাংলা থেকে নির্বাচন কমিশন ঘেরাও করবো, জনের নাম বাদ গেলে অনেক অসুবিধায় পড়ে যাবে নির্বাচন কমিশন, এই সমস্ত হুমকি বারবার দিচ্ছিল? এর পেছনে কি এই কারণটাই দায়ী? তার মানে আমি এই ক্ষেত্রে তোমাকে একটু ইন্টারফেয়ার করছি দিবাকর। একটা জিনিস তুমি দেখো, 1 লাখ লোক কাকে নিয়ে যাবে? তাহলে কি ভারতে না, পশ্চিমবঙ্গে কি 1 লাখ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা ঢুকে আছে যাদের নিয়ে গিয়ে করবে? আমি তর্কের খাতিরে ধরছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে কি মেনে নিতে হবে, উনি কি বকলমে স্বীকার করে নিলেন যে 1 লাখ অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাকে নিয়ে গিয়ে করবে? যাদের সত্যিকারের আছে ভোটার কার্ড বা আছে, যারা প্রকৃত নাগরিক, যারা প্রকৃত ভোটার, তাদের তো কোনো ভয় নেই। ভয় কাদের? যারা ওখানে গিয়ে যারা ধর্নায় বসবে, যারা অ্যাজিটেশন করবে, ভয় কাদের? তাহলে কি সেই অনুপ্রবেশকারী বা রোহিঙ্গারাই কি সেই 1 লাখ ভোটার? আমাদের এটা মেনে নিতে হবে। হ্যাঁ, এবার দিবাকর দা, এবার একটা জিনিস একটু একটা ডেটা দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে 2014 সালে একটা ভোট হয়েছিল, লোকসভার ভোট হয়েছিল। সেখানে সারা ভারতবর্ষের
একটা ভোটার সংখ্যা পাওয়া যাচ্ছে, যেটা 83,41,41,41 হ্যাঁ। আর 24 সালে আর একটা যে ভোট হয় সেখানে পাওয়া যায় যে 96,88,00,000, অর্থাৎ বৃদ্ধির হার 16.15, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গেরও একটা যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে 2014 সালে এখানে ছিলেন 6,14,00,000, না 24,00,000, 6,24,00,000, আর সেটা 1924 সালে হলো 7,59,00,000, অর্থাৎ 1,35,00,000 জনসংখ্যা বেড়ে গেল 10 বছরে। এর ফলে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 21.58, 21.58, এবং যেটা 25 সালের লাস্ট পাওয়া যাচ্ছে তাতে সেটা বেড়ে দাঁড়াচ্ছে 22.29, যেটা সাধারণ মানে বৃদ্ধির হার, মানে সারা ভারতবর্ষের যে বৃদ্ধির হার তার থেকেও এখানে প্রায় 6%-এর কাছাকাছি বেশি বেড়ে রয়েছে। অসুবিধাটা কোন জায়গায়? অসুবিধাটা এই জায়গায় যে যদি একজন ভোটার 85 সালে বা 75 সালে বা 94 বছর বয়সে, 95 বছর বয়সে, 75 বছর বয়সে নতুন ভোটার হন, যে রেফারেন্স গুলো পাওয়া যাচ্ছে তাতে 94 বছর বয়সে প্রথম ভোটার, 85 বছর বয়সে প্রথম ভোটার, 75 বছর বয়সে প্রথম ভোটার, তাহলে এত বছর ওনারা কি করছিলেন? কারণ তাদের যে নাম্বার পাওয়া যাচ্ছে, তাদের যে এপিক নাম্বার পাওয়া যাচ্ছে, সেই এপিক নাম্বার হচ্ছে রিসেন্ট ইস্যু করা এপিক নাম্বার, তারা নতুন ভোটার। অসুবিধার জায়গা এখানে যদি তাদের প্রমাণ করতে হয়, কোনো অসুবিধে ভারতীয় মুসলমানদের জন্য, ভারতীয় হিন্দুদের জন্য, অথবা যারা সিএ অ্যাপ্লিকেশন করে এসেছে তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা হওয়ারই কথা না, তাই না? আমাদের পরিবার, আমি ব্যক্তিগতভাবে 2002-এ ভোট দিয়েছি, আমার পরিবারের লোকেরা 2002-এ ভোট দিয়েছে, আমার বাবা আরো আগে থেকে ভোট দিয়েছে, 2002-এ ভোট দিয়েছে। ফলে আমার প্রমাণ করতে কোনো জায়গায় অসুবিধা নেই। অসুবিধা তাদের হবে যারা নতুন ভোটার হয়েছে, দুম করে মানে 48 বছর বয়সে ভোটার হলো, 75 বছর বয়সে ভোটার হলো, 94 বছর বয়সে ভোটার হলো, তারা তারা কি করছিল? তারা কোন জায়গা থেকে এলো? তারা কি অন্য দেশ থেকে এলো? তাহলে তাদের আসতেই পারে। তারা কি সিএ এর আন্ডারে আসছে, না অনুপ্রবেশ করে আসছে, না অ্যাসাইলাম নিয়ে আসছে? এইগুলো প্রমাণ করার বিষয় আছে না। এই জায়গাটা যদি ধরা পড়ার ভয়ে তিনি ধমকাচ্ছেন, তিনি মাসল ফোলাচ্ছেন, তিনি তো সোজা বলতে পারেন যে আমি, আপনারা এইরকম করছেন, আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি, আমি আমার টোটাল ডিটেলস ফেলে দিচ্ছি, সেখান থেকে আপনারা বেছে নিন। তার কেন কনস্টিটিউশনাল প্যারামিটারস এর মধ্যে থেকে তার এই কষ্টটা আসছে, উত্তেজনাটা আসছে? এর মধ্যে অবশ্যই অন্য কোনো বিষয় আছে। আজকে আমি বসুধাজির কাছে যাব। আজকে আমি দেখলাম সুজন চক্রবর্তী, সিপিএম নেতা, তিনি বলছেন যে এসআইআরটা নাকি উদ্দেশ্য প্রণোদিত, বিজেপির এর পেছনে হাত রয়েছে, ভারতীয় যারা মুসলমান তাদেরকেও হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, ভোটারদের নাম বাদ দেওয়ার একটা চেষ্টা হচ্ছে বিজেপি রাজনৈতিক স্বার্থে। একই সুর তৃণমূল এবং সিপিএম এর গলায়। এদিকে আমরা দেখি টিভি চ্যানেলে, নিউজ চ্যানেলে বসে সিপিএম এর যারা মুখপাত্র তারা তৃণমূলকে গালাগালি করে, কিন্তু এই ইস্যুতে যেটা এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার, মৃত ভোটার, যারা অন্যত্র চলে গেছে, শিফট হয়ে গেছে, তাদের নাম কাটার যে প্রক্রিয়া, এই বিষয়টাকে বাধা দেওয়ার যে চেষ্টা, সেই ক্ষেত্রে দুটো রাজনৈতিক দলই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাদের একই বক্তব্য, একই স্ট্যান্ড। এই বিষয়ে আপনার কি মতামত? একটা জিনিস ভুলে গেলে হবে না, এই এখন যা পরিস্থিতি, দুই ক্ষেত্রেই কোর ভোটার কিন্তু এদের টার্গেট ভোটার একটা কমিউনিটি। সেই কমিউনিটিটাকে এরা যেন তেন প্রকারে, তাদের থেকে যদিও তারা জানে যে এদের মধ্যে রোহিঙ্গা আছে, অনুপ্রবেশকারী আছে, তবুও এরা যতটুকু ভোট পায়
এই কমিউনিটির ভোটটাই পায়। এবং সত্যি কথা বলতে বাঙালি হিন্দুদের ভোট কত পার্সেন্ট পায় আমরা দেখতে পাচ্ছি, আর সিপিএম এর ভোট তো বামেরা দিনে দিনে তো অপ্রাসঙ্গিকই হয়ে গেছে এই রাজ্যে। নিজেদের প্রাসঙ্গিক করে রাখার জন্য এরা এই কথাটা বলছে, কারণ এরা জানে যে এদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে তৃণমূলকেই ক্ষমতায় থাকতে হবে। যদি কোনো কারণে বিজেপি এসে যায় তাহলে এদের অস্তিত্ব কিন্তু বাংলায় থাকবে না, কারণ এদের সারা দেশে অস্তিত্ব বলতে এখন আর কিছুই নেই। এক কেরালায় আছে, আর কেরালাতেও যা অবস্থা দেখছি দিনকে দিন যা যাচ্ছে, কেরালায়ও এই 26-এর ইলেকশনে এদের আর প্রাসঙ্গিক থাকবে কিনা সেই প্রশ্ন থেকেই যাবে। কিন্তু একটা জিনিস বললে চলবে না, এই লেফট লিবারাল লবি হচ্ছে ডিপ স্টেটের হাতের সব থেকে বড় ওয়েপন। সেই ডিপ স্টেটের ওয়েপনকে বাঁচিয়ে রাখার জন্যই আমাদের জানতে হবে ফুললি ক্যাপিটালিস্ট কান্ট্রি ইউএসএ কিন্তু এদের সাপোর্ট দিয়ে যাবেই। সুতরাং আমাদের মনে রাখতে হবে ভারতের স্বার্থে এদের আমাদের ত্যাগ করতে হবে। এরা যা বলবে সেগুলোকে অপ্রাসঙ্গিক ধরে নিয়েই আমাদের চলতে হবে, কারণ এটা আমাদের মনে রাখতে হবে এই লেফট লিবারাল লবি হচ্ছে ডিপ স্টেটের সব থেকে বড় ওয়েপন। এদের কিন্তু ফান্ড করে ইউএস ডিপ স্টেট। চায়না আমাদের শত্রু হতে পারে, কিন্তু এদের চায়নার সঙ্গে সখ্যতা থাকতে পারে, চায়না কিন্তু এদের ফান্ড করবে না, কারণ চায়না জানে এদের ফান্ড করলে আমি ইউএসএ কে বাড়িয়ে দেবো, চায়না কিন্তু নিজেকে ইউএস এর ওপরে নিয়ে যাবে। এদের ফান্ড করে ইউএস ডিপ স্টেট। এবং খুব সম্প্রতিকালে আমরা এটা ইভেন মার্ক জুকারবার্গকে আমরা বলতে শুনেছি, হ্যাঁ তিনি ইউএস ডিপ স্টেটের হয়ে কাজ করেছিলেন। কারণ আপনি দেখবেন যে যতই আপনি ফেসবুকে যান এই লবিটা কিন্তু খুব স্ট্রং। এদেরকে সুযোগ ফেসবুক করে দিচ্ছে, ফেসবুক কার মেটা কার মার্ক জুকারবার্গ কে ফান্ড করছে কাকে, ডিপ স্টেটকে। এইরকম জিনিসগুলোই ডিপ স্টেটের হাতের ওয়েপন হিসাবে কাজ করে। ইভেন এখন আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ট্রাম্পও হচ্ছে ডিপ স্টেটের একটা বড় ওয়েপন হয়ে গেছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি ডিপ স্টেটের যে এগেনস্টে ছিল যারা, তারা কিন্তু ট্রাম্পের থেকে অনেক দূরে চলে গেছে। তারাও কারা হচ্ছে এলন মাস্ক এবং বিবেক রামস্বামী বা তুলসী গাবার্ড, যারা ডিপ স্টেটের এগেনস্টে ছিল তারা কিন্তু আজ ট্রাম্পের এগেনস্টেই রয়েছে। সুতরাং এটা আমাদের মানতে হবে, এই যে আমাদের এখানে লেফট লবি বা লেফট পার্টি এগুলো বলছে, তারা কিন্তু অ্যাজ আ ডিপ স্টেটের হিসাবে কাজ করছে। আমার মনে হয় বলরাম দাও একটু মতের সঙ্গে নিশ্চয়ই সহমত হবেন। বলরাম দা, তোমার কি মনে হয় যে সত্যি কি এই রাজ্যে যদি এসআইআর এর কাজ শুরু হয়, যেভাবে মুখ্যমন্ত্রী পিওদেরকে একেবারে হুমকি দিয়েছেন, আপনি রাজ্য সরকারের কর্মচারী, রাজ্য সরকারের যেটা বলবে সেটাই শুনতে হবে, নির্বাচন কমিশন আপনাদেরকে বেতন দেয় না, নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু নির্বাচন কমিশন নির্বাচন করানো, তারপরে নির্বাচন কমিশন চলে যাবে, আমরাই এখন আছি, আমরাই পরে থাকবো, এইভাবে যে একেবারে তাদের চাকরি নিয়ে একটা হুমকি দিয়েছে যে এই রাজ্যে আপনারা চাকরি করছেন, তাদের মনের ভেতরে তো একটা ভয় কাজ করবে। এবং আজকেও আমি দেখছিলাম খবরে যারা বিএলওর কাজ করছেন তারা একটা সভা করেছিলেন, সেখানে তারা এই সংখ্যা প্রকাশ করেছেন যে আমরা স্যান্ডউইচের মাঝখানের যে লেয়ার সেটা হয়ে যাচ্ছে। আমাদের দুই তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশন একদিক থেকে চাপ দিচ্ছে, রাজ্য সরকার একদিক থেকে চাপ দিচ্ছে যে কোনো ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। এই জায়গা থেকে কি তোমার মনে হয় যে রাষ্ট্রপতি শাসন জারি না করে যদি এই এসআইআর এর কাজ এই রাজ্যে শুরু করা হয় তাহলে সেটা সুষ্ঠুভাবে হবে? প্রথম এর আগের প্রশ্নের একটুখানি আমি পুনরাবৃত্তি করব। সেটা হচ্ছে যখন ভারত স্বাধীন হয় তখন এই পশ্চিম বাংলায়, মানে তখন তো ওই 1947 সালের 20শে জুন পশ্চিমবঙ্গ তৈরি হলো, যেটাকে পশ্চিমবঙ্গের অরিজিনাল পশ্চিমবঙ্গ দিবস। তো সেই সময় একটা কাউন্ট নেওয়া হয়েছিল, তখন 7 থেকে 8% এখানে মুসলিমরা ছিলেন। এরপরে যখন এখন সেই অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে, 35% অফিসিয়ালি, আনঅফিসিয়ালি আরো বেশি। তাহলে
45 আরো বেশি। 45 হ্যাঁ 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 হ্যাঁ। এবার এই যে জায়গাটা আছে, এই এটা একটা বায়োলজিক্যাল গ্রোথ নয় কিন্তু। তুমি যদি খুব ভালো করে চিন্তা করো, একটা 7% থেকে বায়োলজিক্যালি 40% হয়ে যাওয়াটা, এটা এটা অত তাড়াতাড়ি কিন্তু সম্ভব হয়, এটা কয়েকটা শতাব্দী পরে তবে হয়। হুম। শুধু এটা হলো, এর পর তুমি অদ্ভুত ভাবে যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে বামপন্থীরা যে ঘটনা, মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তখন তো রোহিঙ্গা সমস্যা খুব একটা ছিল না, কারণ রাখাইন প্রভিন্সের গন্ডগোল তখনও শুরু হয়নি। রাখাইন প্রভিন্সের সূত্রপাত হয় 90 দশকের 92-93 সময় থেকে, ঠিক আছে? তো যখন এখানে সিপিএম সরকার, মানে বামফ্রন্ট সরকার ছিল, তারা কিন্তু বাংলাদেশ অনুপ্রবেশকারীদের একটা কন্টিনিউয়াস ফ্লো কিন্তু ভারতবর্ষের মধ্যে ঢুকিয়েছে, মানে বাংলায় ঢুকিয়েছে, এবং সেখান থেকে তাদের পাঠিয়েছে বিভিন্ন প্রভিন্সে। আর যখন মমতা ব্যানার্জি পার্লামেন্টে দাঁড়িয়ে কাগজ ছুটছেন ডেপুটি স্পিকারের মুখের ওপর, তখনও তার বক্তব্য একটাই, যে এখানে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা এখানে রয়েছে, এখানকারও ভোটার রয়েছে, বাংলাদেশেরও ভোটার রয়েছে। কিন্তু তিনি যখন সরকারে চলে এলেন, তিনি বুঝে গেলেন যে আমার কোর ভোটার, যেটা দিদি বলছিলেন, যে আমার কোর ভোটার হচ্ছে বা মানে মুসলিমরা। হ্যাঁ, দিদি নামটা বলতে চাইছেন না, আমি সেটার নামটা সরাসরি বলি, মুসলিমরা। ফলে এই মুসলিম কমিউনিটিকে আমাকে অ্যাপিজ করতেই হবে। যদি সরকারে থাকতে চাই, তাহলে এই মুসলিমদের বিভিন্ন বেনিফিট দেওয়া, তাদের মাদ্রাসা তৈরি করা, তাদের জন্য হজ হাউস তৈরি করা, বিভিন্ন সরকারি প্রোগ্রামের মধ্যে তাদের নিয়ে আসা, হ্যাঁ, মানে এইগুলো করতেই হবে। এবং এর অদ্ভুত বিষয় হচ্ছে, যদি তুমি খুব ভালো করে দেখো, যে বামপন্থীদের ক্ষয় হচ্ছে, তাহলে বৃদ্ধি কাদের হচ্ছে? বৃদ্ধি হচ্ছে তৃণমূলে। তাহলে এই বামপন্থী সমর্থক এবং কর্মীরা কোথায় যাচ্ছে? তারা নিশ্চয়ই টোটালি উল্টো দিকের একটা আইডিওলজি বিজেপির দিকে আসছে না, তারা কিন্তু তৃণমূলে যাচ্ছে ফর টাইম বিং, তাদের শেল্টারের জন্য। যেহেতু এই এই পার্টিটা হুলিগেন্সিকে প্রমোট করছে, টেরারকে প্রমোট করছে, ধর্ষণকে প্রমোট করছে, চুরি চামারি অন্যান্য বিষয়গুলোকে প্রমোট করছে, ফলে এটা একটা কি বলবো, অভয়াশ্রম হয়ে যাচ্ছে, অভয়ারণ্য হয়ে যাচ্ছে। বামপন্থী যে সমস্ত হুলিগেন্সরা তারা শিফট করেছে, এবং যে কারণে বামপন্থীদের কৃতকর্মের লিনিয়ারেজ যেহেতু তৃণমূল বহন করে যাচ্ছে, এবং তাদের প্যাটার্ন যেহেতু এক, তাহলে এখন তৃণমূলের ঠিক ডামি ক্যান্ডিডেট হিসেবে বামপন্থীরা কাজ করছে। এর মধ্যে আশ্চর্য হওয়ার বা তারা 2021 নো ভোট, বিধানসভা নির্বাচনের আগেও দেখেছি তারা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনিং চালিয়েছিল। একদম নো ভোট টু বিজেপি মানে কাকে ভোট? হ্যাঁ, নো ভোট টু বিজেপি মানে আমরা নেই, বিজেপিকে ভোট দিও না, তার মানে কাকে? তৃণমূলকে ভোট দাও। ভোট করো। এই যে আইডিওলজিক্যাল এটা, এরা একই একই পাতায় কিন্তু তারা বিলং করে, একই এটা তো পেজে বিলং করে। পরিষ্কার হয়ে গেছে। ইন্ডি জোটের সদস্য সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই দিল্লিতে ফিশ ফ্রাই খাচ্ছে, দিল্লিতে মিটিং করছে, আর বাংলায় এসে এখানে টিভি টক শোতে বসে, টিভিতে বসে বড় বড় কথা বলছে একে অপরের বিরুদ্ধে। কিন্তু তলায় তলায় ওদের যে এজেন্ডা, যেটা রাষ্ট্রবিরোধী এজেন্ডা, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে এখানে আশ্রয় দেওয়ার যে এজেন্ডা, সেই এজেন্ডার ক্ষেত্রে তো তারা একই সুরে কথা বলছে। একদম একদম একদম। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই যে প্রশাসনকে চাপ দেওয়া, যারা সরকারি কর্মচারী রয়েছে, স্কুল টিচার রয়েছেন, সাদামাটা লোক রয়েছেন, তাদের উপরে যে প্রেশারটা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার, সেটা কতটা ভাই effect এর মধ্যে, হ্যাঁ এর মধ্যে একটা কথা আছে, তুমি এই সমস্ত কাজ করবে, বিএলওরা কাজ করবে, বা মানে ব্লকের ওপরে ডিস্ট্রিক্ট লেভেলের যে সমস্ত অফিসাররা কাজ করবে, তারা পশ্চিমবঙ্গ সরকারের কর্মী, তাদের তুমি দিয়ে দেবে না, তাদের নতুন রিক্রুটমেন্টের পদ বন্ধ করে দেবে। তুমি হয়তো বাইরে থেকে দেখছো যে এরা
তৃণমূলের পেজে রয়েছে, তৃণমূলের কথা বলছে, সবকিছু হচ্ছে, কিন্তু এরা যে কোন সময় ভেতর থেকে কলকাঠিটা নেড়ে দেবে সেটা কিন্তু, আর তারপরেও কথা আছে যে এখানে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইলেকশন কমিশন এবং বিরোধী রাজনৈতিক দলের কিন্তু শানিত দৃষ্টি থাকবে। হ্যাঁ, কোথায় একটা এখন থেকেই আরম্ভ হয়ে যাচ্ছে, কোথায় মৃত ভোটার আছে, কোথায় ফলস ভোটার আছে। আর যখন ফিল্ডে নেবে কাজ হবে, অন ফিল্ড ওয়ার্ক হবে, তখন কি মনে হয় যে এই সমস্ত জায়গায় ছেড়ে দেওয়া হবে? হ্যাঁ, এর ফলে একটা গন্ডগোলের জায়গা তৈরি হবে। এখানে বিএলওরা মার খাবে, বিএলএ রা মার খাবে, মানে ইলেকশন এজেন্ট যারা, পার্টির এজেন্ট যারা, তারা মার খাবে। ফলে যে একটা অ্যানার্কিস কন্ডিশন, মানে অ্যানার্কি তৈরি হবে, এইটাই রাষ্ট্রপতি শাসনের দিকে এ রাজ্যকে নিয়ে যাবে। আমার শেষ প্রশ্ন বসুধাজিকে। বসুধাজি, এই রাজ্যে 2002 সালের যে ভোটার তালিকা, সেই তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন, সেটা আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারছি, যে কারা কারা ছিল 2002 সালে, কাদের বাপ ঠাকুরদারা ওই তালিকাতে ছিল, সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। এরপরেই দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত গোটা রাজ্যের যত তৃণমূলের ব্লক সভাপতি রয়েছে, জেলা স্তরের নেতৃত্ব রয়েছে, তাদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেছেন এবং মিটিং করে তাদেরকে নির্দেশ দিয়েছেন বিএলওদের উপরে নজর রাখো, বিএলওদের কি অ্যাক্টিভিটি, তাদের কাজকর্ম, সবকিছুর উপরে নজর রাখো। এই বিষয়টাকে কতটা মানে প্রভাব ফেলবে তোমার মনে? এই বিষয়টাকে প্রভাব ফেলবে এবং এটাকে দেখতে হবে ইলেকশন কমিশনকে, কারণ এটা হচ্ছে বিএলওদের স্বাধীনভাবে কাজ করতে এই স্টেটে দেয়া হবে না, এটা কিন্তু তার প্রমাণ। এখন হচ্ছে ইলেকশন কমিশনের, এটা বলতে পারা যায় অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষা ইলেকশন কমিশন কিভাবে করবে, সে কি শুধু ইলেকশন কমিশনের অগ্নি পরীক্ষা, কেন্দ্রীয় সরকারেরও অগ্নি পরীক্ষা? কেন্দ্রীয় সরকারের অবশ্যই। 356 ইলেকশন কমিশন তো ইম্পোজ করবে না, তাকে করতে গেলে তো সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট থ্রু দিয়ে প্রেসিডেন্টকে দিয়েই করাতে হবে। সুতরাং ইলেকশন কমিশনকে বুঝতে হবে। এবং একটা জিনিস আমি বলতে পারি, যদি 356 ইম্পোজ হয়, এই পুলিশই কিন্তু তখন আর এই আমাদের যে স্টেটের মেশিনারি রয়েছে তার আর চটিচাটা থাকবে না, তারাই কিন্তু পাল্টি খেয়ে যাবে। আমাদের রাজ্যের পুলিশের ওপর যথেষ্ট তারা এফিশিয়েন্ট, কিন্তু তারা দলদাস হয়ে গেছে, হতে বাধ্য হয়েছে, কারণ এখন যা অফিসার রয়েছেন তাদের ইনফ্লুয়েন্স রয়েছে, তাদের অর্ডার মতো কাজ করতে হয়, সেটা আমরা জানি। সব অফিসাররা, সুতরাং তারা যদি এখন যদি এটা চেঞ্জ হয়ে যায়, কারণ আমরা কালকে দেখলাম পুলিশ অফিসারদের ওয়াইফরা এসে প্রেস কনফারেন্স করছে, সারা জীবনেও আমরা কোনোদিন দেখিনি কোথাও এইরকম হয়েছে। তারপরে যেই তাদের একটা উল্টো প্রশ্ন এসে গেল রিপাবলিক বা রেজিনার তরফ থেকে, তখন তারা আর কোন দিকে পালাবো তার পথ পাচ্ছে না, কারণ তাদের সাজিয়ে কিভাবে কথাটা বলতে হবে সেটা সাজিয়ে পাঠানো হয়নি। এই কোশ্চেনের যে তারা মুখোমুখি হবে তারা ভাবতে পারিনি। সুতরাং এই জিনিসটা ভেবে চলতে হবে যে যদি এখানে প্রেসিডেন্ট রুল হয়, সেক্ষেত্রে আজকে যেমন একটা আমাদের সামনে একটা সার্ভে এসছে যেটা আইআইএম এর তরফ থেকে করা হয়েছে, প্রায় বলছে যে 1 কোটি ভুয়ো ভোটার আছে এখানে। এই রকম গুলো যদি তখন বার হয়ে যায়, এই 1 কোটি ভোট একটা হিসাবেই দেখা যাচ্ছে, এই 1 কোটি ভোট যে ভুয়ো ভোটার যদি কমে যেত, তাহলে কিন্তু বিজেপির দেখা যাচ্ছে প্রায় 34, আমাদের যে 24 ইলেকশনে 34 সিটস হতো। তার মানে অবৈধ ভোটারের জোটে কি টিএমসির এতগুলো সিট হয়েছে? দেখা যাক। এখন অগ্নি পরীক্ষা শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের, তারা কিভাবে এখানে এসআইআরটা করবে। কারণ এটা বিহার নয়, এটা মনে রাখতে হবে, এটা বিহার নয়, আমি বলে দিচ্ছি। বিহার এখন অনেক, এখন সেই আমরা 90s এর বিহার নেই, বিহার কিন্তু অনেক বেশি এখন বলা যায় অ্যাডভান্স স্টেট ওয়েস্ট বেঙ্গলের থেকে হয়ে গেছে, অন্তত পলিটিক্যাল সিনারিওতে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখন খুব যে অবস্থা আছে সেই অবস্থা, এটা বলা যায় অগ্নি পরীক্ষা ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের। অনেক অনেক ধন্যবাদ ডক্টর বসুধাজি, বলরাম দা, আপনাদের সকলকে।
চ্যানেলে আসার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা জাগরণ বাংলার নিয়মিত দর্শক, প্রোগ্রামটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে এই সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।